নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল। আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সবকিছু নিয়ে গেছে। এর বিরুদ্ধে নারী চিকিৎসকের গুরুতর অভিযোগ। পুরো ঘটনা শুনলে আপনারা চমকে উঠবে। বাসা থেকে তুলে নিয়ে অমানুষিক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। দর্শক, চ্যানেল 24 এর খবর। এবার র্যাবের বিরুদ্ধে নারী চিকিৎসকের গুরুতর অভিযোগ। পুরো ঘটনা শুনলে আপনারা চমকে উঠবে। বাসা থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন, 5 দিন আটকে রেখে সাজানো হয় মাদক ব্যবসায়ী। পিএইচডি করা এক নারী চিকিৎসককে ভুয়া ডাক্তার বলে দেওয়া হয় 3 মামলা, যাতে করে 14 মাসের জেলের ঘানিও টেনেছেন তিনি। আর এমন গুরুতর অভিযোগই র্যাবের বিরুদ্ধে। আর এই ভয়াবহ অভিযোগ এনে হাইকোর্টে প্রতিকার চেয়েছেন সেই মহিলা ডাক্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা ইশরাত ইশিতা ময়মনসিংহের কমিউনিটি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর। সবকিছু ভালোই চলতেছিল, কিন্তু 3 বছর আগে একটি ঘটনা উলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন। 2021 সালের 28শে জুলাই সাদা পোশাকে র্যাব পরিচয়ে আলী আশরাফ নামে এক কর্মকর্তা ঢোকেন তার বাসায়। নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ইশিতার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি। পরে ওই দিন বিকাল 4টায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ইশিতাকে। ডাক্তার ইশিতা জানান যে র্যাব সদর দপ্তর থেকে তাকে নেওয়া হয় র্যাব 1-এ, এরপর র্যাব 1 ও র্যাব 4-এ রাখা হয় তাকে। তার অভিযোগ, এই 5 দিন তাকে অমানুষিক নির্যাতন করা হয়। 5 দিন পর তাকে কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ইশিতাকে। তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় 3টি মামলা। সারা রাত আমাকে টর্চার করেছিল। উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর 2 হাতেও অনেক আঘাত করেছিল। প্রেস ব্রিফিং এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা, আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের উপর ব্ল্যাক ব্লেজার পরা, শু পরা, ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না। তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওটা আমাকে করতে বাধ্য করে। এখানেই শেষ নয়, 14 মাস জেল খাটতে হয় ডাক্তার ইশিতাকে। পরে উচ্চ আদালত দ্বারস্থ হলে মুক্তি মিলে তার। ইশিতার আইনজীবী জানান, র্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে কোনো এক অচেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে 3 মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন সে সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য। এই বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে মেলেনি কোনো উত্তর। এবং এই মামলার যে বাদী পুলিশ ইন্সপেক্টর আমির আলী, তিনিও এই মামলার সম্পর্কে কিছুই জানেন না। তার বিরুদ্ধে আমি ওই কি লিখছে কি করছে আমি এখন মনে নাই, আমার না দেখে আমি বলতে পারবো না। এরই মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ভুক্তভোগী ডাক্তার ইশিতা। আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে। ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি। ইশিতার দাবি, অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে এখনো। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই সময় 2021 সালে যখন র্যাবের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আসেনি, র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসার কয়েক মাস আগে এই ডাক্তার ইশিতাকে আলী আশরাফ নামের এই গোয়েন্দা কর্মকর্তা তার বাসায় এসেছেন, বাসায় এসে তাকে গ্রেফতার করেছেন, সেই আলী আশরাফকে ধরতে হবে। সেই আলী আশরাফকে বলতে হবে যে তুমি কিসের ভিত্তিতে ডাক্তার ইশিতাকে ধরলা, একজন ভুয়া ডাক্তার বলে ডিজিটাল নিরাপত্তা আইনে। এবং সেই সময় র্যাবের প্রধান ছিলেন বর্তমান পুলিশ প্রধান চৌধুরী মামুন। এই যে এখন বলতেছে এরা যে অচেনা এক বড় কর্মকর্তার রোশানলে পড়েছিল ওই ডাক্তার, কে সেই অচেনা বড় কর্মকর্তা, এটা বের করতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমি অবশ্যই চাই যে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদেরকে গ্রেফতার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে এবং কারা কারা জড়িত অবশ্যই এটা বের করতে হবে। এই দেশটা ফোন নিয়ে নিয়েছে, আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সবকিছু নিয়ে গেছে। আতঙ্ক তৈরি হয়েছে, ফার্স্ট টাইম ম্যানিফেস্ট করছে। আমিও সেম।
আমরা ছুটে চাপাতে ভয় করে দিল। আপনার কাছে কোনো দেখার নাম্বার লাইভে কথা বলতে ধরেন। আসসালামু আলাইকুম, আমি আমরা এখন আছি ব্রিজের একবারে ঢালে। এখানে আমরা ডাকাতের কবলে পড়েছিলাম। এখানে আমাদের নির্বাহী কমিটির সদস্য আরিফ সোহেল থেকে শুরু করে ইব্রাহিম ভাই, নীরব ভাই, ইব্রাহিম ভাই, রাকিব ভাই এবং আপনার রিমি আপু রয়েছেন এবং মিতুল আপুর সামনে ক্যামেরায়। আর সাথে হলো আমরা সবাই এখানে এখন আমাদের এখানে যা ছিল, ফোন টোন যা ছিল সব কিছু নিয়ে গেছে, সাথে আমাদের ওয়ালেট সব নিয়ে গেছিল একদল ডাকাত চক্র। পরবর্তীতে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে এখানে। এখন আপাতত আমরা এখানে আমাদের গাড়ি যেটা আছে সেটি স্টার্ট নিচ্ছে না। এখন প্রশাসন আসতেছে এই জায়গায়। আর ভিতরে রয়েছেন আমাদের আজকে যাওয়ার কথা ছিল বান্দরবনের উদ্দেশ্যে, লামায় আগামীকালকে প্রোগ্রাম রয়েছে। তো যাওয়ার পথে এখানে এই দুর্ঘটনায় সম্মুখীন হই আমরা। এই আমাদের এদিকে পুরো গাড়ি ভাঙচুর, আমি ছিলাম সাইডে, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সাথে একজনের আমাদের হাত কাটা গেছে। নেই তো আমাদের গাড়িটি ছিল ঢাকা থেকে এটি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এই মুহূর্তে আমরা যখন মেঘনা ব্রিজের টোল দিয়ে মেঘনা ব্রিজ পার হই, ঠিক জামালদির আগে ঢালের এইখানেই আমাদের এই আমাদেরকে অ্যাটাক করা হয়। পরবর্তীতে গাড়ি ভাঙচুর করে আমাদের কাছে যা ছিল ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে গেছে এবং ব্যাগ, মেয়েদের ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমাদের আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল পাহাড়ি জনপদ লামায়। সেখানে আমাদের সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নির্বাহী কমিটি আমাদের যে অর্গানোগ্রাম রয়েছে সেই সদস্য সচিব ছিলেন আরিফ সোহেল থেকে শুরু করে যারা রাকিব ছিল, মইনুল ছিল, ইব্রাহিম নীরব ছিল, মিতু আপু ছিল, রিমি আপু ছিল, সেই সাথে আমি মিশু সুভাষও ছিলাম। তো এই অ্যাক্সিডেন্টে আজকের অবস্থা এখানে। আমরা আপাতত এখন পুলিশের গাড়ি আসবে এবং আমাদের হ্যাঁ আছে আপনাকে শেষ লাইভ বাদ লাইভ ইন করিস নাই তো, লাইভ বাদ দেন ফিনিশ দিয়ে দিও। হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। আর কি দেখাবেন? অনেক কিছু বলছি, আপনি বলেন বাকিটা। আচ্ছা আমি ক্যামেরা ধরি, ক্যামেরা ফেস আমি ঘুরাই দিচ্ছি। আচ্ছা ঘুরাই। জি, এই মুহূর্তে আছি আমরা হচ্ছে মেঘলা ব্রিজের পার, মুগরাপাড়া বলা যায় এটাকে। আর হচ্ছে যে এখানে প্রত্যেকে ছিল, এখানে আমরা 8 জন মানুষ ছিলাম। 8 জন থেকে 4 জনের ফোন নিয়ে নিয়েছে। আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে। আমার আর কিছু নাই, শুধু ফোনটা ছিল, ফোনটাও নিয়ে নিত। কিন্তু অন্য একটা আপুর বাসা ছিল বলে নিতে পারে নাই। আর পিছনে যে ভাইয়া ছিল সেখান থেকে শুধুমাত্র 2 জনের ফোন আছে, বাকি সবার ফোন নিয়ে নিচ্ছে। জানি না আসলে হঠাৎ করে কেন এমন হচ্ছে। আপনারা যারা দেখতেছেন আসলে আমার মনে হয় যে এখানে আমার কিছু বলতে পারতেছি না, আসলে আমার হাত পা অনেক। শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।